দূতাবাসে হামলা হয়েছে আগরতলায়, একটি দেশের দূতাবাসে হামলা মানেই হচ্ছে সরাসরি সেই দেশের উপর হামলা। যে বাংলাদেশে শত শত হিন্দুকে হত্যা করা হচ্ছে, বাংলাদেশে হাজার হাজার হিন্দুর বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছে, এই যে প্রচার পূর্ণ করা হলো, এই প্রচারের ভারতীয় গণমাধ্যম, ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি ভারতের রাজনীতিবিদরা এই তথ্যগুলো সত্য মিথ্যা যাচাই করার ক্ষেত্রে যে ন্যূনতম এথিক্যাল ব্যাপার থাকে, সেটার প্রমাণ তো আমরা তাদের কাছ থেকে দেখলাম না। এটা আমাকে খুবই ব্যথিত করলো। একটি উদাহরণ দিতে পারবেন যে চীন সীমান্তে ভারতীয় বিএসএফ গুলি করে একজন চীনা নাগরিককে হত্যা করেছে? গিভ মি ওয়ান এক্সাম্পল। বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব গেলে কি নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন? এই কোন গণমাধ্যম ভারতে? প্রশ্ন করার আগে তার অনুমতি নেওয়ারও প্রয়োজন বোধ করছেন না, রাস্তায় ধরে জিজ্ঞেস করছেন যে তুমি কি কলকাতা দখল করতে এসেছো কিনা। আমি জানি আপনি টেলিভিশনে কাজ করেন না, আমি জানি আপনি পত্রিকায় কাজ করেন না, একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কি মনে হয় না যে এই তথ্যগুলো বিভ্রাটের কারণে ভারতীয় সংশ্লিষ্ট গণমাধ্যম, আপনাদের প্রেস কাউন্সিলের কি ভূমিকা, আপনার সরকারের যে রেগুলেটরি বডি আছে তাদের কি ভূমিকা? আপনার দেশে কি জবাবদিহিতার কোনো রেগুলেটরি বডি নেই? আপনি কি দেখেছেন যে ফেলানির লাশ ঝুলছিল তার কাটার উপরে? সেই দিন আপনি দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া প্রতিবেদন ছেপেছিলেন। আমি না কোনো জেনারেলাইজেশনে বিশ্বাস করি না। ইউ কান্ট পেইন্ট এভরিবডি উইথ দ্য সেম ব্রাশ। অ্যাট টাইমস দেয়ার আর মিস্টেকস অ্যান্ড অ্যাট টাইমস দেয়ার আর ডেলিবারেট থিংস। তো সেক্ষেত্রে বিএসএফ এর কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি আছে, এবং এটা একটা মেজর পলিটিক্যাল ইস্যু। পশ্চিমবঙ্গের নির্বাচনে ওটা ইস্যু হয়, মমতা ব্যানার্জি এটা নিয়ে কথাবার্তা বলেন। ইটস এ ওয়ার্ক ইন প্রোগ্রেস, দেয়ার শুড বি জিরো টলারেন্স টুয়ার্ডস এনি ডেথ অন দ্য বর্ডার। সেদিকে আমরা এগোচ্ছি। IPCO brand selects only the best products for our customers. যখন এই বিদ্বেষটা সূত্রপাত হলো, আমরা দেখেছি যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ফটকে প্রবেশ করার সময় ভারতীয় পতাকাকে সেখানে দিয়ে দেওয়া হয়েছে। আমি যদি ভুল না করি, এই বিদ্বেষের সূত্রপাত কিন্তু সেখান থেকে শুরু। তারপর প্রশ্নটা হচ্ছে যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে কিনা, যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এই কাজটি করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে কিনা। প্রথমত কথা, আপনি যেটা বলছেন, আমি যে জায়গাতে আসলাম, যে আবারও ক্লিয়ার করি যে কিছু হিন্দুর উপরে আক্রমণ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি ওই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আসছি। প্রশ্নটা হলো যে জায়গাটাতে, যে এই যে আক্রমণের ঘটনাটা ঘটলো, হিন্দুরা যে আক্রান্ত হলেন, আক্রান্ত হবার পরে কি সরকার নির্বিকার থাকলো না সরকার ব্যবস্থা নিল? সরকার ব্যবস্থা নিল। 1000-এর উপরে ঘটনা ঘটেছিল বলে সেই সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল, এবং প্রতিটি ঘটনার ক্ষেত্রে সরকার ব্যবস্থা নিয়েছিল তাৎক্ষণিকভাবে, এবং তার পরিপ্রেক্ষিতে 8 তারিখের পর থেকে এই ঘটনাগুলো ঘটা, অর্থাৎ আক্রমণের ঘটনাগুলোর ঘটা একেবারে মানে খুব কি বলবো, যে একেবারে ভয়াবহ রকম খুব দ্রুত গতিতে কমে গেছে। তারপরে যেটা হচ্ছে, কমে গেছে অর্থাৎ সরকার ব্যবস্থা নেয়নি তা নয়, কমে গেছে। এখন আর ঘটনা ঘটছে না। কিন্তু আমার যে জায়গাটাতে অভিযোগ, এখন ঘটনা ঘটছে না, কিন্তু সাধারণভাবে হিন্দুদের মনে একটা ভয় যে রয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, সেটাকে আমি আবার অস্বীকার করছি না। ওই যে 2 জনের কথা বললেন যে পালিয়ে চলে গেছে, সেই পালিয়ে চলে যাওয়াটাকেও আমি অস্বীকার করছি না। এরকম ঘটনা ঘটে থাকতে পারে, সেটাকেও আমি অস্বীকার করছি না। কিন্তু মোটা দাগে যদি কথা বলতে যাওয়া হয়, যে জায়গাটা নিয়ে আমার আপত্তির জায়গা, সেটি হচ্ছে এখন হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে না, এখন হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে না। কোথাও সামান্যতম একটা মন্দিরে যদি একটা ঢিল ছোড়ার ঘটনাও ঘটে থাকে, তাৎক্ষণিকভাবে পুলিশ এবং সেনাবাহিনী যেহেতু মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে, এবং সেই ঘটনাটার বহুদূর যাচ্ছে না। এখন আপনি যে কথা বললেন যে এই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশের মিডিয়াতে আসছে না, বাংলাদেশের মিডিয়াতে আসছে না, এই কথাটা সত্য নয়। বাংলাদেশের মিডিয়াতে আসছে। যখন যে জায়গাতে যে ঘটনা ঘটছে। রুমা আক্তার একটি প্রশ্ন করেছে আপনাকে, হিন্দুরা অধিকার চাইলে ভারত চলে যাও, বিজেপি তকমা, ইসকন তকমা, হ্যাঁ, আরএসএস তকমা দিয়ে হামলা করা হয়, আর আমরা মুসলিম হয়ে প্রতিবাদ করলে লীগের তকমা দেন। এখন কিভাবে হিন্দুদের পাশে দাঁড়াবো? বা আপনি এই যে রোমা যিনি প্রশ্ন করেছেন, আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি। আপনি বলছেন যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। বাংলাদেশে বহু জায়গাতে মাদ্রাসার স্টুডেন্টরা মন্দির পাহারা দিচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা
হিন্দু এলাকা পাহারা দিয়েছে। শাঁখারীপট্টির কথা যেটা বললেন, ওই এলাকাটাতে মাদ্রাসার স্টুডেন্টরাও ওই এলাকায় হিন্দুদেরকে প্রোটেকশন দিয়েছে। এটা বাংলাদেশের বাস্তবতা। এই সংবাদগুলো আপনি যদি বলেন যে বাংলাদেশের গণমাধ্যমে আসছে না, প্রথমত কথা এটা সত্য নয়। কিন্তু ভারতের গণমাধ্যম শুধুমাত্র, আমি বলছি হ্যাঁ আমি আপনার কাছে আসছি, আমারটা বলেন নিশ্চয়ই, এইটা ভারতের গণমাধ্যম শুধুমাত্র হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে এই সংবাদটি প্রকাশ করছে, এবং সেটা এখন আর ঘটছে না, 1 নাম্বার। 2 নাম্বার যে জায়গাটাতে, দেবদা আপনি আমার নোট রাখেন, রেখে আমার যে জায়গাতে কথা বলতে চান বলেন, আমি আর 1-2 মিনিট একটু বলতে দেন, আমার 1-2 মিনিট একটু বলতে দেন। আপনি একটা পয়েন্ট ক্লিক করেছেন। আমি জাস্ট একটা জিনিস, আচ্ছা না গোলাম ভাই বলতে চাইছেন উনি বলুন, তারপর আমি বলবো, অসুবিধা নেই। না না বলেন, আপনি বলেন, আমি তারপরে বলছি। না, আইল কাম ব্যাক টু হিম अगेन। আচ্ছা ফাইন, মানে 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 আমার মানে এই যে মানে থ্যাংক ইউ ভেরি মাচ বস, আপনি কি সুন্দরভাবে আপনি এটা বললেন যে যে হ্যাঁ একটা প্যালপেবল ফিয়ার আছে, সেটা উনি স্বীকার করছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং 5 থেকে 8-এর মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে যখন কোনো সরকার ছিল না, সেটা উনি বলেছেন, এই ন্যারেটিভটা আমরা শুনেছি। বাট ইউনো আমার দেখুন, দেশটা আপনাদের, কিভাবে চালাবেন সেটাও কমপ্লিটলি আপনাদের ব্যাপার। এবং আমরা বাইরের অবজারভার হিসেবে আমরা কখনো লিখবো, কিছু করব। আমার একটা সাজেশন, মানে সেক্ষেত্রে হচ্ছে যে যে আপনি যেমন বললেন যে মাদ্রাসা ছাত্ররা পুজোর সময় পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়েছে, মানে এটা আপনি বলছেন এটা একটা খুব হাই পয়েন্ট, রাইট? আমার প্রশ্নটা অনেক বেসিক, কেন মন্দিরকে পাহারা দিতে হবে, কেন পূজা মণ্ডপকে পাহারা দিতে হবে? সো হোয়াট ইজ দ্য কালচার? এবং পুজো তো হয়েছে আপনার অক্টোবর মাসে, আপনার 5ই থেকে 8ই অগস্ট তো চলে গেছে, তো অক্টোবর মাসেও পুজো মণ্ডপ বা মন্দিরকে কেন মাদ্রাসার ছাত্রদের পাহারা দিতে হলো? ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো অনেক ভাইরাল ভিডিও এসছে। আপনারা মানে জানেন তো, মানে এক্ষেত্রে আমরা ভারতীয় সাংবাদিকদের ক্ষেত্রে আমরা একটা খুব জিনিস খুব ক্লোজলি আমরা ফলো করার চেষ্টা করি। আমরা এমন কোনো খবর করি না, এবং সেই খবর করা থেকে আমরা বিরত থাকি যাতে সমাজে একটা কমিউনাল টেনশন হতে পারে। তো এরকম অনেক কিছু ভিডিওস আমরা দেখেছি, পুজোর অনুষ্ঠানে কারা গিয়ে গান গেয়েছেন, কি করেছেন, ওর মধ্যে আমি ঢুকছি না, কেননা এই হিন্দু মুসলিম এই তর্কের মধ্যে গেলে এই তর্কের কোনো শেষ নেই। আমি বলছি যে ভারত মানে আপনাদের দেশে মাইনরিটির মধ্যে আপনি স্বীকার করছেন যে একটা ভয় আছে, সেই ভয়টাকে অ্যাড্রেস করার জন্য আপনাদের সরকারের তরফ থেকে কি কি করা হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, আপনার গণমাধ্যমে আমি দেখেছি খুব ঢালাও করে খবর করা হয়েছে, মাদ্রাসার ছাত্ররা বা জামাতের লোকেরা গিয়ে মন্দির বা মণ্ডপ পাহারা দিচ্ছেন, সেই খবরটা করা হয়েছে। কিন্তু তার আগে যে মানুষের ডিটেইলড স্টোরি, যেটাকে বলে ডিটেইলড স্টোরি, যে হ্যাঁ এদিকে অনেক বাড়াবাড়ি খবর এদিকে প্রকাশিত হয়েছে, একটা ডিটেইলড স্টোরি। আপনার তো এত বন্ধু বান্ধব আছে, ইউ হ্যাভ ক্লোজলি কানেক্টেড উইথ ওয়ান অফ দ্য মোস্ট মানে টকড অ্যাবাউট মিডিয়া চ্যানেলস, মিডিয়া অর্গানাইজেশন, তারা ইংরেজি বাংলা অনলাইন, তারা গিয়ে কটা স্টোরি করেছেন মাইনরিটির জায়গা থেকে, একটা হিন্দু পাড়ায় গিয়ে সেখানকার একটা বেসিক স্টেটাস রিপোর্ট হয়েছে? হয়নি। আমাদের দেশে যখন গুজরাট দাঙ্গা হয়েছিল, ওই সময় সারা দেশের মিডিয়া গিয়ে দে ওয়েন্ট অ্যান্ড কাভার্ড হোয়াট হ্যাড হ্যাপেন্ড ইন গুজরাট। আমি নিজে বিভিন্ন সময় আমাদের দেশে মিনিমাম কমিউনাল পরিস্থিতির পরে আমি নিজে মুসলিম মহল্লায় গিয়ে লোকজনদের সঙ্গে কথা বলে আমরা খবর করেছি। আপনাদের দেশের গণমাধ্যম মানে, এবং আরেকটা ব্যাপার আমি এখানে বলতে চাই তানভীর, এই প্রশ্নটাও গোলাম ভাইকে আপনি রাখবেন। আপনাদের দেশের উপদেষ্টা, চিফ অ্যাডভাইজারের প্রেস সচিব, এনারা কনস্ট্যান্টলি বলেন যে ভারতীয় সরকার ভারতীয় মিডিয়াকে কেন কন্ট্রোল করছে না। আরে সরকার কেন মিডিয়াকে কন্ট্রোল করবে? আপনার দেশের সম্বন্ধে আপনার দেশের অনেক সাংবাদিক যাদের চাকরি চলে গেছে, লুকিয়ে আছে, আপনি বলতে পারেন তারা কেউ আওয়ামী লীগ, তারা কেউ করাপ্ট, তাদের কাছ থেকে আমরা কি শুনি? অধিকাংশ মিডিয়া অর্গানাইজেশন কন্ট্রোলড হয়ে গেছে, লোকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে, সিনিয়র জার্নালিস্ট ক্যান্সারের সঙ্গে লড়াই করছে, সেসব লোককে জেলে ভর্তি করে রাখা হয়েছে। আপনাদের দেশের মিডিয়া সরকার কন্ট্রোল করছে, কিন্তু আমাদের দেশে আমরা যেভাবে আমরা আমাদের প্রাইম মিনিস্টারকে আমরা ক্রিটিসাইজ করি, বিজেপি আরএসএস কে ক্রিটিসাইজ করি, আমি আপনার অগস্টের পরে বাংলা, এটা হতে পারে না যে এই অন্তর্বর্তীকালীন সরকার যা করছে সব ঠিক। আপনাদের দেশে কোনো ক্রিটিক্যাল কোনো খবর আমি দেখিনি, হুইচ রিমেন্স এ ফ্যাক্ট। এবং আপনাদের যে ছাত্র সমন্বয়করা, আপনারা আমাদের দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলেন, আপনাদের দেশের ছাত্র সমন্বয়ক
আমি জানি না, তারা ছোট ছোট বাচ্চা ছেলে, তারা কেউ শুনলে হয়তো, আমি হয়তো বাংলাদেশকে নিয়ে যেতেও পারবো না, তাদের যা বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যা কথাবার্তার ধরন, যা চলন, সেটাকে আপনারা সাপোর্ট করেন। পরবর্তী প্রজন্ম এই শিখবে নিজের নেতাদের কাছ থেকে। দিস ইজ দ্য এক্সাম্পল দ্যাট ইউ আর ক্রিয়েটিং। আপনাদের লাস্ট পয়েন্ট, ডক্টর অনুপম সেনের মতো লোক, তাকে কিভাবে উৎখাত করা হলো? আপনার যে সমাজ নিজের শিক্ষকদের সম্মান করতে পারে না, হোয়াট ফিউচার আর ইউ লুকিং এট? প্রফেসর ইউনুস ইজ এ প্রফেসর, লোকে ডক্টর বলে না, প্রফেসর বলে। উনি চিটাগং ইউনিভার্সিটিতে পড়িয়েছেন। ডক্টর অনুপম সেন ওয়াজ ওয়ান অফ হিজ কলিগস। There is no statement from your chief advisor after ওই ভদ্রলোককে ওইভাবে ফোর্স করা হলো রিজাইন করার ক্ষেত্রে। এগুলোর কথাও তো ভাবতে হবে। দেখুন, ফিউচার বাংলাদেশ কি হয়েছে 15-16 বছর গেল, অনেক বাড়বে। জি দাদা, আমরা বলি অনেকগুলো হোয়াট ইজ দ্য ফিউচার, মানে অনেকগুলো ফিউচার। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন গোলাম ভাই, লাস্ট কোয়েশ্চেন, আপনি কি এটা সমর্থন করেন যে ক্যাম্পাসে গিয়ে ছাত্ররা যাদের পড়াশোনা কমপ্লিট হয়নি, তারা 30 বছর ধরে যারা শিক্ষকতা করেছে, হতেই পারে একজন শিক্ষক আওয়ামী লীগের সমর্থক? আমি আমার কলেজে যখন পড়তাম, আমি ছাত্র রাজনীতি করেছি, আমার অনেক শিক্ষকের সঙ্গে আমার রাজনৈতিক মতাদর্শ মিলতো না। তার মানে আমি সেই শিক্ষকের উপর গিয়ে চড়াও হব? এটা শিক্ষা? আমরা প্রসঙ্গে থাকি, আমরা ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলছিলাম। না, এইখানে যে প্রসঙ্গগুলো এসেছে, এই প্রসঙ্গগুলোর একটু আমার জায়গা থেকে আমার কিছু বক্তব্য আছে, জবাবের চেয়ে বড় ব্যাপার। ডক্টর অনুপম সেনের কথা বলা হয়েছে। দেখুন, ডক্টর অনুপম সেন একজন সমাজবিজ্ঞানী, শ্রদ্ধেয় মানুষ। ডক্টর অনুপম সেন একজন রাজনীতিবিদ। ডক্টর অনুপম সেন আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ, একজন উপদেষ্টা। বাংলাদেশে যখন গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার, অনুপম সেনরা সেটাকে সমর্থন করেছেন, বিবৃতি দিয়েছেন। এই যে একজন শিক্ষক, একজন সমাজবিজ্ঞানী, একজন শ্রদ্ধেয় মানুষ গণহত্যাকে সমর্থন করেছেন, গণহত্যার পক্ষে বিবৃতি দিয়েছেন, অবস্থান নিয়েছেন। রাতের বেলা ভোট হয়েছে, অনুপম সেনরা সেটাকে সমর্থন করেছেন। তার পরিচয় হিন্দু না মুসলিম আমার কাছে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। তিনি একজন শিক্ষক, রাতের বেলা ভোট হয়েছে, তিনি সেটা সমর্থন করেছেন। ভোটারবিহীন নির্বাচন হয়েছে, তারা বিবৃতি দিয়ে বলেছেন যে নির্বাচন খুব ভালো হয়েছে, আওয়ামী লীগের আরো 2 বছর, আরো 2 মেয়াদ ক্ষমতায় থাকা দরকার। এই যে একজন মানুষের ভাবমূর্তি, তাকে যদি আপনি শুধু শিক্ষক হিসেবে দেখান, একজন হিন্দু শিক্ষক হিসেবে দেখান, তাহলে এটা পরিচিতিটা সঠিকভাবে দেখানো হয় না। তার যে কৃতকর্ম, সেই কৃতকর্মটা মাথায় রাখতে হবে। বাংলাদেশের যে তরুণ সমাজের কথা বলছেন, যাদের পড়াশোনা শেষ হয়নি, তারা আজকের এই অবস্থানে আসলো কেন? তারা আজকের এই অবস্থানে আসলো কারণ আওয়ামী লীগের যে ফ্যাসিজম কায়েম হয়েছিল বাংলাদেশে, সেই ফ্যাসিজমকে ভারত সহায়তা করে সেটাকে টিকিয়ে রেখেছিল। রাতে ভোট হয়েছিল, ভারত সহায়তা করে সেটাকে টিকিয়ে রেখেছিল। ভারত তার পররাষ্ট্র সচিবকে পাঠিয়েছে আরেকটি রাজনৈতিক দলের নেতারা কেন সেই নির্বাচনে অংশ নিবে সেটার পক্ষে কথা বলার জন্য। প্রকাশ্যে তিনি কথা বলেছেন। এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। আপনি যে ভারত বিষয়ে বাংলাদেশের মানুষের মতামতের কথা বলছেন, শিক্ষার্থীদের কথা বলছেন, এর পেছনের তো একটা ইতিহাস আছে, এবং সেই ইতিহাসটা তো ভারতের জন্য খুব আনন্দের নয়। ভারত একটা গণতান্ত্রিক দেশ, পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। আমরা সবসময় উদাহরণ দিতে গেলে ভারতের নির্বাচন কমিশনের সক্ষমতা, দক্ষতা, সাহস, বিচক্ষণতা নিয়ে কথা বলি। আর বাংলাদেশে দিনের ভোট রাতে হয়, ভারত সেটাকে বলে যে ভালো নির্বাচন। ভারত সেই সরকারকে টিকিয়ে রাখে, ভারত সেই সরকারকে টিকিয়ে রাখার জন্য সর্বতোভাবে সহায়তা দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র যখন এইখানে একটা ভালো নির্বাচন করার জন্য জোরালো চাপ দেয়, বাংলাদেশের অবস্থা, ভারতের অবস্থা একরকম নয়। এখানে রাষ্ট্রদূতরা, এখানে বিদেশিরা অনেক বেশি তৎপর থাকে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীটিকে প্রতিবাদ জানিয়েছেন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আমি পড়ালেখা করেছি, ওনার সম্পর্কে মিথ্যা কথা বলছে, উনি এটা বলেন নাই, প্রমাণ দেখাতে বলেন ওনাকে। মানে আপনাকে প্রমাণ আছে, বাংলাদেশের সকল গণমাধ্যমে প্রমাণ আছে, বাংলাদেশের পত্রিকাতে ওনাদের নামে বিবৃতি ছাপা হয়েছে, সেই বিবৃতির লিখিত কপি আছে, পত্রিকা সকল বাংলা ইংরেজি সকল পত্রিকাতে আছে। আপনি যদি মাঝখান থেকে এরকম প্রশ্ন নেন তাহলে কথা বলাটা মুশকিল। প্রশ্নটা নেন, আপনি আমার কাছে বলেন, আমি কোনো মিথ্যা কথা বলছি না, আমি প্রতিটি কথা তথ্যভিত্তিক বলছি। যিনি কথা বলেছেন তিনি প্রথম আলো, ডেইলি স্টার সহ সকল পত্রিকা সার্চ দিয়ে দেখেন, তিনি সবকিছু এখানে পাবেন।
ধন্যবাদ। বাংলাদেশের গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে কিনা, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে তার সব সংবাদ বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করেছে। আপনি বলছেন গুজরাট দাঙ্গার সময় আপনারা সব তথ্য প্রকাশ করেছিলেন, এখন বাংলাদেশে দেখেন গুজরাট দাঙ্গা আর বাংলাদেশের এখনকার দাঙ্গা এই পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এখানে শত শত মানুষ হত্যার কোনো ঘটনা ঘটেনি, এখানে কিছু হিন্দুর বাড়িতে আক্রমণ হয়েছে, কিছু ভাঙচুর হয়েছে, দুই একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে, এখানে কাউকে শত শত মানুষকে হত্যা করা হয়নি। সুতরাং এখানে এরকম কোনো এলাকা নাই যে এলাকাগুলোতে গিয়ে ওই সংবাদ প্রকাশ করা যাবে যে পুরো এলাকাতে একটা ম্যাসাকার চলছে। ভারতের বহু সাংবাদিক বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের সেই ভারতীয় সাংবাদিকদের কোনো সাংবাদিক 1 ঘন্টার মধ্যে ভিসা পেয়েছেন কলকাতা দূতাবাস থেকে। তারা চট্টগ্রামে গেছেন, তারা নোয়াখালীতে গেছেন, তারা কুমিল্লায় গেছেন, কিন্তু ভারতের গণমাধ্যম যা দেখেছে সেই সংবাদটি ভারতের গণমাধ্যমে প্রকাশিত হয়নি। তারা পূর্বের ঘটনার ছবি দেখিয়ে একটা গল্প প্রচার করেছে, তারা কোন তথ্যভিত্তিক কোনো সংবাদ প্রচার করেনি। বর্তমান সময়ে বাংলাদেশের গণমাধ্যমের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে সংবাদ প্রচার করেনি, এটা সম্পূর্ণরূপে ভুল। বাংলাদেশের গণমাধ্যম সংবাদ প্রচার করেছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের গণমাধ্যমকে ডক্টর ইউনূসের সরকার সহ কেউ কন্ট্রোল করছে না। আমাদের উপরে এখন মানে আমি সাংবাদিক হিসেবে বলছি, আমি সরকারের অংশ হিসেবে বলছি না, বাংলাদেশের কোনো গণমাধ্যমকে কেউ কন্ট্রোল করছে না। বাংলাদেশের গণমাধ্যমের বিরুদ্ধে একটা অংশ কাজ করছে, সেই গণমাধ্যমের সামনে এসে গরু জবাই করতে চাইছে, সেই গণমাধ্যমকে ভারতের দালাল বলছে। কিন্তু যে গণমাধ্যমের বিরুদ্ধে এই কথাগুলো বলা হচ্ছে সেই গণমাধ্যম তার অবস্থান থেকে একটুও সরে যায়নি। সেই গণমাধ্যম প্রতিটি সংবাদ প্রকাশ করছে, ভারতের গণমাধ্যম নিয়ে লিখছে। আমি শেষ করছি দাদা, ভারতের গণমাধ্যম নিয়ে সেই সমস্ত পত্রিকাতে লেখা হচ্ছে, কারণ ভারতের গণমাধ্যম বিদ্বেষ ছড়াচ্ছে বাংলাদেশ বিষয়ে। সত্য সংবাদ প্রকাশ করলে আমাদের কোনো আপত্তি নাই, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন সাংবাদিক হিসেবে সত্য সংবাদ প্রকাশ করবে, এর কোনো সমস্যা নাই। বাংলাদেশের গণমাধ্যম এমনকি শেখ হাসিনার ফ্যাসিজম যখন কায়েম হয়েছে, যখন প্রচন্ড রকমের আতঙ্কের মধ্যে আমাদের দিন কেটেছে, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইন মাথায় ছিল, তখনও আমরা শেখ হাসিনার সমালোচনা করেছি, সেটা একটা পর্যায়ে রেখে। আর এখন সরকারের সমালোচনা করার ক্ষেত্রে কোনো রকম কোনো সীমাবদ্ধতা নেই। তাহলে সমালোচনা হচ্ছে না কেন? আপনার যে প্রশ্ন, ডক্টর ইউনূসের সরকার সব কাজ কি ঠিক করছে? এখনো সমালোচনা হচ্ছে। এখনকার সরকার আর পূর্বের সরকার, একটা হচ্ছে জোর করে ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট সরকার, আর একটা হলো জনগণের অভ্যুত্থানের মাধ্যমে গঠিত একটি সরকার। সেই সরকারের বয়স মাত্র 4 মাস, অসংখ্য সমস্যা। দেশের অর্থনীতি ঠিক নাই, দেশের পুলিশ ঠিক নাই, দেশের প্রশাসন ঠিক নাই, দেশের কোনো একটা জায়গা ঠিক নাই, আর্থিক সেক্টর লুটপাট হয়ে গেছে, ব্যাংকিং খাত লুটপাট হয়ে গেছে। তো সেরকম একটা জায়গাতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে 15 বছর 16 বছর যাদেরকে যে সমস্ত সেক্টর কথা বলতে পারেনি, সেই সমস্ত সেক্টর সবাই এখন দাবি দাওয়া নিয়ে এসে হাজির হয়েছে। তো দাবি হাজির হওয়ার পরে সরকার স্বাভাবিক অবস্থায় কাজ করতে পারছে না, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এই কথাগুলো আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে না, এটা একেবারে সত্য নয় বাংলাদেশের ক্ষেত্রে। আমরা ভারত বাংলাদেশের সম্পর্কটা নিয়ে আসলে একটু বেশি যদি ফোকাস করি, হ্যাঁ, তাহলে মনে হয় ভালো হবে। IPCO brand selects only the best products for our customers.